Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear children and of course the viewers, I hope you all are well by the grace of Almighty Allah. I came back to you with a new lesson for the students of class 10 and our with the topic using right form of verbs. Already I have written on the board here. You are following. And our previous class was on filling the gaps with appropriate articles, but today I chose the topic using right form of verbs, which is very important for you. It's a very important topic or option for you and very important. So dear children, before starting our today's class, I would like to discuss on the definition of right form of verbs. Here, follow me. আমরা দেখি এখানে লেখা রয়েছে ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস। আসলে এখানে উত্তর রয়ে গেছে ইউজিং মানে ব্যবহার বা প্রয়োগ, রাইট সঠিক ফর্ম রূপ অফ বা এ ভার্বস ক্রিয়াপদ, অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপের প্রয়োগ। আমরা সবাই জানি, এটা তোমরা ক্লাস 6 থেকে পড়ে আসছো, তারপরেও আমি একটু জাস্ট তোমাদেরকে শেয়ার করলাম। এবারে আমি যেটা দেখো বোর্ডে অলরেডি লিখে রেখেছি সেটা হচ্ছে ফার্মস, শালস, ডান, ফেডো। 4টা শব্দ লিখেছি আমরা। এই 4টা শব্দ এটা কিন্তু অবশ্যই আর তোমরা দেখতে পাচ্ছ যেটা, সেটা কিন্তু ফুল মিনিং না। Abbreviated words here, 4 abbreviated words have written on the board here. আমরা এই শব্দগুলোর ফুল মিনিং যদি এখানে ব্যবহার করি তাহলে এই উত্তরগুলো পেয়ে যাব। আমি আজকের ক্লাসে জাস্ট এই কয়টাই শর্ট ফর্ম ব্যবহার করেছি, যেটা আমি আজকে শেখাবো। আমরা পরবর্তী ক্লাসে এটা ধারাবাহিকভাবে শিখব। তো দেখো, আমি এটা আলোচনা যাওয়ার শুরুতেই যেটা বলেছিলাম যে এই 4টা শব্দ যে এখানে রয়েছে, এই 4টা শব্দের ফুল মিনিং করলেই আমরা ব্যবহার করতে পারবো কোন সেন্টেন্সের কোন গ্যাপে কেমন ধরনের বা কোন টেন্সের ভার্ব ব্যবহার করতে হবে। তো সেটাই যাওয়ার শুরুতেই আমি বলছি যে এখানে ফার্মস, খেয়াল করো, ফার্মস। যদি দেখি কোনো সেন্টেন্সে এই ফার্মস শব্দটা রয়েছে, তাহলে এই ফার্মস এটা যদি বাংলায় লেখো তাহলে তুমি লিখতে পারবে এরকম ফার্মস। অর্থাৎ এই শব্দটাকে যদি আমি এখন ফুল মিনিং ব্যবহার করি তাহলে কি হয়? পি ফর প্র্যাকটিক্যাল প্রুফ, পি ফর প্র্যাকটিক্যাল প্রুফ। অর্থাৎ যে সেন্টেন্সের অর্থটা প্র্যাকটিক্যাল প্রুফ হিসেবে বা প্রায়োগিক যে প্রমাণ, সেই রকম কোনো সেন্টেন্স যদি পেয়ে যাও তাহলে আমরা সেই সেন্টেন্স, এখানে আজকে আমি যা লিখেছি তার সবগুলোতেই আমরা দেখব যে ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে, অর্থাৎ V1। আরও সহজ যদি বলি ভার্বের বেস ফর্ম, অথবা তার সাথে SES অর IES যুক্ত হবে, অর্থাৎ ভার্বের 3rd পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম। অর্থাৎ এই হচ্ছে আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। তো আমরা দেখেছি পি ফর প্র্যাকটিক্যাল প্রুফ। যদি কোনো সেন্টেন্সে প্র্যাকটিক্যাল কোনো কাজ করা বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। এবারে এইস দ্বারা বোঝাবে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এইস দ্বারা যেটা বোঝাবে সেটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অর্থাৎ অভ্যাসজনিত কোনো কর্ম যদি বোঝায়, অভ্যাসজনিত কোনো কাজ যদি বোঝায় তাহলে সেটার ক্ষেত্রে হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, অর্থাৎ ভার্বের বেস ফর্ম অথবা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম। এবারে রয়েছে ইউ। দেখো, ইউ ফর ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ।
অর্থাৎ তোমরা সবাই জানো চিরন্তন সত্য। যদি এরকম কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা এগুলোর একটু উদাহরণ বলে দিচ্ছি। আমরা এগুলো আগে শব্দগুলোর ফুল মিনিংগুলো লিখে দিই। এরপরে যেটা রয়েছে এম, দেখো এম ফর ম্যাথমেটিক্যাল প্রুফ। ম্যাথমেটিক্যাল প্রুফ অর্থাৎ গাণিতিক প্রমাণ যেগুলো থাকে, তোমরা গণিত করতে গিয়ে সেখানে অনেক প্রমাণ করে থাকো, সেই প্রমাণগুলো যদি থাকে এরকম, তাহলে আমরা সেক্ষেত্রে দেখবো যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে। এরপর রয়েছে এস। এস হচ্ছে সায়েন্টিফিক প্রুফ। সায়েন্টিফিক প্রুফ। তাহলে আমরা কিন্তু এখানে অলরেডি এই ফার্মস শব্দের, তোমরা শুধু মনে রাখবে ফার্মস শার্টস গান ফেডো, ফার্মস শার্টস গান ফেডো। আবারও বলছি ফার্মস শার্টস গান ফেডো, বন্দুক না গান, এখানে ফুল মিনিংটা আমরা দিয়ে দেবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো সেন্টেন্সে যদি এমন অর্থ প্রকাশ করে যা দ্বারা ব্যবহারিক বা প্রায়োগিক প্রমাণ, অভ্যাসজনিত কর্ম বা অভ্যাসগত কাজ যদি বোঝায়, চিরন্তন সত্য ঘটনা বোঝায়, আবার যদি দেখা যায় যে ম্যাথমেটিক্যাল প্রুফ বোঝায় বা গাণিতিক প্রমাণ, অথবা যদি দেখা যায় সায়েন্টিফিক বা বিজ্ঞানগত বিজ্ঞানসম্মত যে প্রমাণগুলো বা বৈজ্ঞানিক প্রমাণ যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আশা করি সবাই বুঝতে পারছে। এখন আমি এর কিছু উদাহরণ যদি দেই তাহলে কী হতে পারে। যেমন ধরে নেই যে আমি প্রতিদিন সকালে স্কুলে যাই, এটা আমার অভ্যাস, আমি প্রতিদিন সকাল 10টায় স্কুলে যাই। এটা যদি হয় তাহলে এটা অভ্যাস বোঝাচ্ছে। অথবা যদি হতে পারে আই টেক মাই বাথ, অথবা আই বেথ এভরি ডে ইন দ্য মর্নিং ইন দ্য রিভার, আমি প্রতিদিন সকালে নদীতে গোসল করি। তাহলে এটাও যদি হয় তাহলে সেটাও কিন্তু আমার অভ্যাস হয়ে যাচ্ছে। অথবা আমি যদি এমনটা বলি আই টেক মাই মিল অর আই ইট মাই ডিনার অ্যাট 11 PM এভরি নাইট, আমি প্রতি রাতে 11টার সময় আমার রাতের খাবার খেয়ে থাকি। এগুলো কিন্তু সবই অভ্যাসজনিত ঘটনা। আবার যদি বলি যে প্র্যাকটিক্যাল প্রুফ, তুমি তোমার ল্যাবে গিয়ে ল্যাবরেটরিতে যদি প্রমাণ করো হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা মিলে পানি তৈরি হচ্ছে, তাহলে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ক্যান প্রিপেয়ার ওয়াটার উইথ দ্য হেল্প অফ হিট, তাপের সাহায্য নিয়ে। আবার দেখো ইউনিভার্সাল ট্রুথ, যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। তাহলে আমরা বুঝতেই পারছি। আমি যদি এখানে উদাহরণগুলো এইভাবে দিতে চাই তাহলে তোমরা সেটা দেখে নেবে। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। যেমন ধরে নিই গাণিতিক প্রমাণ হতে পারে, যেমন টু অ্যান্ড টু, এরকম গ্যাপ থাকবে। এই গ্যাপের এখানে তুমি কি করবে, 2 and 2 4, তার অর্থ 2 and 2 এটা যদি 4 হয় তাহলে আমরা এটা কিন্তু দিচ্ছি এক্সাম্পল। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, 2 and 2 আমরা দুইটা যদি ব্যবহার করতে পারি, দুইটা ভাগ, এক হচ্ছে মেক, অথবা এখানে আমি ফর্ম ব্যবহার করতে পারি। তাহলে মেক আর ফর্ম দুইটার মধ্যে আসলে যে কোনোটাই দেওয়া যাবে, তবে ভাগের রূপটা হবে। যেহেতু দেখো এখানে দুইটাই জোড় সংখ্যা রয়েছে, তাই এটা ভার্বটা হবে সিঙ্গুলার, তার মানে নেক্সট। দেখো সিঙ্গুলার অথবা ফর্মস। মজার ব্যাপার বন্ধুরা, তোমরা একটু জিনিস খেয়াল করবে এখানে খুবই সতর্কতার সাথে। যদি এখানে একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা হয় তাহলে কিন্তু ভার্বটা মাস্ট বি প্লুরাল হবে। তার মানে দাঁড়াচ্ছে আমি যদি এখানে বলি 2 and 3, তাহলে কি হবে, এখানে মেক হবে, এখানে ফর্ম হবে, আর এখানে হয়ে যাবে 5। অর্থাৎ 2 আর 3-এ 5 হয়। যদি দেখি একটা সিঙ্গুলার এবং একটা প্লুরাল, একটা জোড় সংখ্যা এবং একটা বিজোড় সংখ্যা রয়েছে,
তাহলে ভার্বটা হয়ে যাবে প্লুরাল। মনে করবে ভার্বের সাথে এস থাকা মানেই বা ইএস আইএস থাকার অর্থ হচ্ছে এই সাবজেক্টটা হবে সিঙ্গুলার। আর যদি ভার্বের সাথে এস ইএস বা ইএস যুক্ত না হয় তাহলে সেটা হবে প্লুরাল। আশা করি বুঝতে পারছি। এছাড়াও আমরা লিখতে পারতাম, যেমন আমি বলেছি একটু আগে, যে দ্য সান, অথবা এরকম যদি বলি দ্য আর্থ, এখানে আমি ব্যবহার করলাম ডট, রাউন্ড দ্য সান। তাহলে এখানে কি হবে? এখানে দেখবো ভাত হবে দ্য আর্থ ডট রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তাহলে ঘুরার ইংরেজি আমরা জানি মুভ। তাহলে এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে তাহলে কি হবে? মুভস। তোমরা আরো করতে পারো, যেমন ধরে নাও তোমার আরো সায়েন্টিফিক অনেক প্রমাণ রয়েছে, যেমন ওয়েল ডট অন ওয়াটার, অর্থাৎ তেল পানিতে কি করে? তেল যদি তুমি পানির উপর রাখো তাহলে কি হবে বলো তো দেখি? রাইট, অ্যাবসলিউটলি ইউ আর রাইট। ফ্লট, ভাসা, অর্থাৎ তেল পানিতে ভাসে। তাহলে ইংরেজি হবে ফ্লট। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এটা এস হয়ে যাবে, অর্থাৎ ফ্লটস। অয়েল ফ্লটস অন ওয়াটার। এরকম আরো অনেক হতে পারে, যেটা তোমরা আরো বাসায় দেখে নেবে, প্র্যাকটিস করবে। তাহলে আমি বিশ্বাস করি যে এগুলো খুবই সুন্দর এবং সহজভাবেই জানতে পারবে। আর যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে তুমি কমেন্টস করো। যেহেতু আমরা এখানে সরাসরি উত্তর দিতে পারছি না, আমি পরবর্তীতে অর্থাৎ ক্লাস শেষে তোমাদের ওই কমেন্টসের কোনো প্রশ্ন থাকলে তো if you have any question on the class, you may comment in the comments box. I will give a letter. তারপরে আমি এটার উত্তর দিয়ে দেবো তোমাদের সেখানে। তাহলে আমরা আর্মস শব্দটার ফুল মিনিং জানলাম। এটার প্রত্যেকটা অক্ষর লেটারের যে অর্থ সেটা জানলাম, লেটার দ্বারা কি বোঝানো হয়েছে। আমি সর্বশেষ আরেকবার বলে দিই। P for practical proof, H for habitual fact, U for universal proof, M for mathematical proof, আর S for scientific proof। তাহলে এগুলো থাকলেও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। এবারে আমরা যেটা লিখেছি সেটা খেয়াল করো। এখানে এস এইচ এ আর এস পাঁচটা অক্ষর রয়েছে, আমরা এখানে লিখে নিই পাঁচটা অক্ষর। এইচ ফর কি হবে? এস ফর। আর এইচ ফর কি হবে? এ ফর কি হবে? এবং আর ফর কি হবে? আর শেষে আরেকটা এস রয়েছে। আমরা যদি এইগুলো জেনে নিই, শার্টস, দেখো শার্টস গান ফেডো, শার্টস গান ফেডো, তাহলে সেটা কি হতে পারে আমরা একটু দেখে নেব। তো এস, আমরা এটা এস ফর স্কেয়ারসলি, স্কেয়ারসলি অর্থাৎ মোটেই না বা সবে মাত্র, এই মাত্র, নিছকই নয়, এরকম অর্থে যদি হয়। এইচ ফর হার্ডলি, এ ফর অলওয়েজ। তোমরা সবাই জানো, জাস্ট আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আর ফর রেগুলারলি অথবা রেয়ারলি হতে পারে এখানে, সরি। এস ফর সেলডম। আমরা যদি এই শব্দগুলো কোনো সেন্টেন্সের যে কোনো জায়গায়, the words are written on the board here can be used at the very beginning, very starting or very beginning of the sentence, or in the middle of the sentence, or at the end of the sentence. এই শব্দগুলো সেন্টেন্সের যে কোনো জায়গায় যদি পাওয়া যায় তাহলে আমরা সেটাও একই নিয়ম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ওই ভার্বটা ব্যবহার করব। তো আমরা যদি এরকম একটু দেখে নিই, যেমন ধরো আমি যদি সেলডম দিয়ে বলি, এরকম হতে পারে সেলডমের ব্যবহার সেন্টেন্সটা। আ বার্কিং ডগ, আ বার্কিং ডগ সেলডম, এখানে গ্যাপ থাকবে। আচ্ছা ভাবো তো, এ বার্কিং ডগ
ঘেউ ঘেউ করা কুকুর, অর্থাৎ যে কুকুরগুলো ঘেউ ঘেউ করে বেড়ায়, এই কুকুরগুলো সেলডম, কদাচিৎ, বা না বললেই চলে। আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই ভেতরে যেমন স্কেয়ারসলি, হার্ডলি, সেলডম, রেয়ারলি, এই শব্দগুলো থাকলে কিন্তু সেন্টেন্স অবশ্যই নেগেটিভ হয়ে যায়, কারণ এই শব্দগুলো নেগেটিভ মিনিং শব্দ বা নেগেটিভ মিনিং ওয়ার্ড। তাহলে আমরা এখানে বলতে পারি কদাচিৎ কামড়ায়, বাইটস। দেখো বাইটস, BITES। এখন এই যে বাইটস কেন ডগ, এই দেখো এখানে এস নাই, তার মানে এখানে এস হবে। এখানে এস থাকলে এখানে এস হবে না, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আরও হতে পারে যেমন হার্ডলি দিয়েও আমরা করতে পারি, যেমন ধরে নেই যে মাই ম্যাটার্নাল আঙ্কেল হার্ডলি কামস টু মিট আস। আমার মামা প্রায়ই আমাদের সাথে দেখা করতে আসেন, কদাচিৎ, হার্ডলি মানে তো দেখা করতে আসেন না বললেই চলে। এরকম অলওয়েজ করতে পারি, আই অলওয়েজ গো টু স্কুল হতে পারে, অথবা আই গো টু স্কুল রেগুলারলি হতে পারে। এরকম সবই প্রেজেন্ট টেন্স হয়ে যায়। তা আমার মনে হয় আমি একটা উদাহরণ দিয়েছি, বাকিগুলো বলে দিয়েছি। যেমন স্কেয়ারসলি দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, ওখানে এন্টার দ্য ক্লাসরুম, ওখানে এন্টার্স, স্কেয়ারসলি। যেমন হি স্কেয়ারসলি জয়েন্স দ্য মিটিং, জয়েন্স দ্য মিটিং মানে তিনি ছয়মাত্রই বা এইমাত্র বা কমই মিটিংয়ে বা সভায় যোগ দেন। তাহলে আমরা এখানে সবগুলো শব্দেরই যে ব্যাখ্যা সেটা দিয়েছি, এবং এটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করে দিয়েছি অলরেডি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা দেখলাম S for scarcely, H for hardly, A for always, R for regularly অথবা rarely, S for seldom। তাহলে এগুলো থাকলেও আমরা দেখছি ভার্বের কি হবে, বেস ফর্ম অথবা SES IN যুক্ত হবে। ওকে বন্ধুরা, আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই। নেক্সট ওয়ার্ডটা রয়েছে গান। তাহলে আমরা এই গান থেকে এখানে গানের প্রথম অক্ষরটা রয়েছে জি, ইউতে রয়েছে ইউ রয়েছে আর এন রয়েছে। তাহলে আমরা এখানে ব্যবহার করব কি, জি ফর জেনারেলি, জি ফর জেনারেলি, ইউ ফর ইউজুয়ালি, and the last one here the abbreviating word come here, N for normally। অর্থাৎ আমরা এখানে যে তিনটা ওয়ার্ড পেলাম, এখন এই ওয়ার্ডগুলো যদি, এগুলো কিন্তু অ্যাডভার্ব, আমরা যেগুলো এখানে করছি এগুলো কিন্তু অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্বগুলো যদি সেন্টেন্সে দেখি আমরা, তাহলে সেটাও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়ে যাবে ভার্ব সেক্ষেত্রে। তো আমরা এখন একটু যদি বলি, যেমন আমি ইউজুয়ালি যদি ব্যবহার করি বা নর্মালি যদি ব্যবহার করি, নট জেনারেলি বা নর্মালি, তাহলে সেন্টেন্সটা কেমন হতে পারে। যেমন ধরে নাও তুমি নর্মালি ইয়োর ফাদার রিটার্নস, আমি আবারও বলছি, রিটার্নস হোম অ্যাট 8 PM। তুমি এরকম বলতে পারো যে মাই ফাদার ইউজুয়ালি, মানে স্বভাবতই বা প্রায়শই, হ্যাঁ, মাই ফাদার ইউজুয়ালি, এখানে গ্যাপ থাকলো হোম, রিটার্নস হোমও দিতে পারো, অ্যাট হোমও দিতে পারো, অ্যাট হোম। আমরা অ্যাট হোম নাই নেই, শুধু হোম ব্যবহার করি এখানে। আর এখানে অ্যাট 8 PM। আচ্ছা, এখানে আমরা দেখি মাই ফাদার ইউজুয়ালি ডট হোম অ্যাট 8 PM। রাত 8টায় আমার বাবা প্রায়শই বাড়ি কি ফিরেন। তাহলে রিটার্নস, এটা হতে পারে। অথবা তুমি বলতে পারো যে এখানে ইউজুয়ালি গেল, নর্মালি আমি যদি বলি, নর্মালি আই গো টু স্কুল অ্যাট 9:30 AM। সাধারণত আমি সকাল 9:30টায় স্কুলে যাই। জেনারেলি হতে পারে ওরকম, হি ইজ জেনারেলি আ টিচার, এরকম হতে পারে।
যাক এরকম তোমরা এই সেন্টেন্সগুলো তৈরি করবে, যখন তখন এই ভার্বটা কী হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের আজকের ক্লাসের যে লাস্ট যে ওয়ার্ডটা নেগেটিভ ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে ফ্রিডম। কী রয়েছে সেটা? ফ্রিডম। তাহলে আমরা দেখে নিই এবার এই ফ্রেডো শব্দ থেকে আমরা এখানে ফুল মিনিং কী কী পাই। এক হচ্ছে এফ ফর হোয়াট, ই ফর হোয়াট, ডি ফর হোয়াট অ্যান্ড লাস্ট ওয়ান ও ফর হোয়াট। আমরা এইগুলো যদি দেখি তাহলেই কিন্তু পেয়ে যাব। তাহলে কি পাচ্ছি? হেয়ার দ্য ফার্স্ট লেটার ইজ হেয়ার এফ। তো এফ ফর কি হতে পারে আমরা দেখে নিই। এফ ফর ফ্রিকোয়েন্টলি, এফ ফর ফ্রিকোয়েন্টলি। ফ্রিকোয়েন্টলি মানে সবে মাত্র বা কম, এরকম অর্থ। এবারে যদি আমি দেখি ই, তাহলে ই ফর কি হয়ে যাবে? ই ফর তোমরা সবাই জানো, আমি বলার আগেই ধরে নিয়েছ, রাইট, এভরিডে। এবং ডি, এটাও তোমরা জানো, যেটা নিয়মিতই করো, তাই না? কি যেন হতে পারে? গেজ ইয়োরসেলফস, একেবারেই সঠিক, ডেইলি। তোমরা দেখছি আমার চেয়েও ভালো পারো। এবার ও দেখো, এরকম হতে পারে ও দিয়ে যে হি অথবা দ্য ম্যান ডট দ্য ম্যান অফেন ডট আস, এরকম যদি দিই তাহলে ওটা আগে ও ফর অফেন, আবার অফটেন উচ্চারণ করো না, এটা অফেন, ও ফর অফেন। তাহলে এরকম আমরা এই শব্দগুলো দিয়ে যদি সেন্টেন্স তৈরি করি বা সেন্টেন্সের যে কোনো স্তরে যে কোনো জায়গায় যদি এই চারটা শব্দ যে কোনোটা থাকে তাহলে আমরা সেটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করব। অর্থাৎ কী হয়ে যাবে? ভার্বের বেস ফর্ম, অথবা যদি সেটা প্লুরাল হয়ে যায় অথবা ফার্স্ট পারসন আই হয় বা উই হয়। আরেকটা বিষয় তোমাদের বলি আমি, মোট চারটা জিনিস তুমি খেয়াল রাখবে শিক্ষার্থী বন্ধুরা, চারটা জিনিস। তাহলে এই চারটা জিনিস যদি তোমার জানা থাকে শুধু সেই ক্ষেত্রেই এস হবে, আর বাকি কোনো ক্ষেত্রেই এস ইএস বা ইএস হবে না, বেস্ট ফর্ম হবে। কি কি? যেমন ধরি এই চারটা হচ্ছে হি, শি, ইট আর অ্যানি সিঙ্গুলার নাউন, অ্যানি সিঙ্গুলার নাউন। এই চারটা জিনিস যদি কোনো সেন্টেন্স এর সাবজেক্ট হি থাকে, শি থাকে, ইট থাকে অথবা সিঙ্গুলার নাউন থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে এই ভার্বের সাথে এস, ইএস অথবা আইইএস যোগ করব। আর বাকি যত সাবজেক্ট পাবে তুমি, লক্ষ লক্ষ সাবজেক্ট, কোনোটাতেই এস, ইএস অর আইইএস যুক্ত হবে না। আশা করি বুঝতে পারছেন। এবং সবচেয়ে সহজ একটা কৌশল, যে চারটা মনে রাখলে আর আমার মনে রাখছে না। যেমন আমরা ওই যে আর্টিকেলস ব্যবহার করার সময় বলি যে ভাওয়েল মোট 5টা কিন্তু অক্ষর 26টা, অ্যালফাবেট হচ্ছে মোট 26টা, কিন্তু তার মধ্যে 2টা যে ভাগ রয়েছে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, যদি 5টা কনসোনেন্ট মনে রাখি এ, ইউ, এ, ই, আই, ও, ইউ, এই 5টা বাদ দিলে যে 21টা থাকে ওই 21টার ক্ষেত্রেই এ বসে, আর বাকি ওই 5টার ক্ষেত্রে অ্যান বসে। এরকম আর কি। এই চারটা শব্দের যদি সাবজেক্ট আকারে পেয়ে যাও তাহলে ভার্বের সাথে এস, ইএস বা ইএস যুক্ত হবে। আচ্ছা, এখন আমি অফেন দিয়ে দেখি, যদি এরকম সেন্টেন্স তৈরি করতাম, দ্য বেবি অফেন ডট। আমি এখন এস, ইএস তো দেখিয়েছি, এবারে আমি একটু আইইএস দিয়ে একটা শব্দ ভার্ব দেখাই। দ্য বেবি অফেন, ধরে নিয়ে এখানে আছে ক্রাই, তাহলে কি হয়ে যাবে? ক্রাই। এই ক্রাইটা আর ক্রাই থাকবে না, ক্রাইয়ের ক্ষেত্রে উত্তরটা কি হয়ে যাবে? CRIES। এটার কারণ কি? খেয়াল করবে কোনো ভার্বের শেষে যদি একটা ওয়াই থাকে, আমি আবারও বলছি, কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং সেই ওয়াইয়ের ঠিক আগে, এই ওয়াইয়ের আগে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে
ওই ভার্বের ওয়াই এর পরিবর্তে অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু আইইএস বসবে। তার মানে উই হ্যাভ টু ইউজ আইইএস, অ্যাড আইইএস ইনস্টেড অফ অর ইন লিউ অফ ওয়াই। তার মানে শুধু ওয়াইটা উঠাই দিয়ে সেখানে আইইএস যোগ করে দেবো। দেখো সিআর ছিল, সিআর রয়েছে, ওয়াই এর পরিবর্তে আইইএস বসছে। এটাই হচ্ছে নিয়ম। একেবারে ডেইলি হতে পারে। হ্যাঁ, মাই মাদার ডেইলি হেল্পস মি, আমার মা প্রতিদিন আমাকে সাহায্য করেন। এরকম এভরিডে, মাই ফাদার এভরিডে মাই ফাদার ফিডস মি, খাইয়ে দেন। এভরি মাদার ফিডস হার চাইল্ড অর বেবি এভরি ডে, অথবা থ্রাইস এ ডে, দিনে 3 বার, মিনিমাম থ্রাইস আর ডে, মিনিমাম 3 বার দিনে খাইয়ে দেন। তাহলে এরকম যদি হয়, এভরিডে থাকলেও ফ্রিকুয়েন্টলি একবার সেম, মানে এইরকম যদি কোনো কিছু থাকে তাহলে আমরা সেটার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। তো বন্ধুরা, আমরা আজকে আমার মনে হয় যে তোমরা কম বেশি যেটা শিখছো সেটা এরকম যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা ভার্বের সাথে এসইএস বা আইএস কখন কিভাবে কি কি থাকলে আমরা যোগ করতে পারবো বা ব্যবহার করতে পারবো সেটা আমরা জেনে নিলাম। তো এখানে আমি আরেকটু একেবারে কনক্লুশনে এসে বলছি, কি ছিল? পি ফর প্র্যাকটিক্যাল প্রুফ, এইচ ফর হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউ ফর ইউনিভার্সাল প্রুফ, ম্যাথমেটিক্যাল প্রুফ এবং সায়েন্টিফিক প্রুফ। আর কি এখানে স্কেয়ারসলি, হার্ডলি, অলওয়েজ, রেয়ারলি বা রেগুলারলি, এখানে ছিল সেলডম, এখানে জি ফর তোমার জেনারেলি, ইউ ফর ইউজুয়ালি, এন ফর নর্মালি, এফ ফর ফ্রিকুয়েন্টলি, ই ফর এভরিডে বা এভরি নাইট, এভরি প্লাস টাইম। এক কথায় এভরি, আমি শুধু এভরি ডে দিয়েছি, তার অর্থ এভরি ডে না, এভরি নাইট, এভরি ডে, এভরি ইয়ার, হ্যাঁ, এভরি মান্থ, এরকম এভরি প্লাস টাইম। ডি ফর ডেইলি আর ও ফর অফেন। এই শব্দগুলো যদি কখনো আমরা সেন্টেন্সের যে কোনো স্তরে যে কোনো জায়গায় দেখি তাহলে সেটা দুইটা জিনিস হবে। এক হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর দুই হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে এসইএস অথবা আইইএস যুক্ত হবে। আর এটার ক্ষেত্রে আমি বলছি 4টা জিনিস খেয়াল রাখবে: হি, শি, ইট, আর any singular noun, তাহলে এটা বুঝবে। আর বাকি সব the rest of the words, the rest of the subjects or noun or pronouns will be used as a subject and the verb will be base form of the principal verb. আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এই নিয়মে করে যাব। আমি আগামী ক্লাসে আবারও এরকম শর্ট ফর্ম নিয়ে, শর্টকাটে যাতে আমরা শিখতে পারি সেরকম শর্ট ফর্ম নিয়ে হাজির হয়ে যাব আগামী ক্লাসে। আর আমি আজকে এটার আবার একটু বলে দিই, 4টা শব্দ আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করেছি। শর্টকাট: ফার্মস, শার্টস, গান, ফেডো। আবারও বলছি, ফার্মস, শার্টস, গান, ফেডো। এরকম থাকলে তাহলে আমরা সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে ডিয়ার চিলড্রেন, আমরা আগামী ক্লাসে আবারও এমন সুন্দর শর্টকাট টিপস নিয়ে চলে আসব তোমাদের সামনে। আমার সাথেই থাকবে আগামী ক্লাসে। আবার দেখা হবে। আর অবশ্যই টেক কেয়ার অফ ইউর হেলথ, অ্যাভয়েড বাই দ্য রুলস অফ হেলথ। আর কি করবে? অফকোর্স ইউ উইল ওয়ার দ্য মাস্ক, অফকোর্স ইউ উইল ওয়ার দ্য মাস্ক whenever you will go outside of house. আর কি করবে? রিটার্নিং হোম ইউ মাস্ট sanitize your hands with sanitizer. Next class we will meet each other. Till then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.